বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থাকতে ইচ্ছা করে। চল আমরা চারজনে মিলে একটু বৃষ্টিতে ভিজি। বর্ষায় বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। কিন্তু দিদি, ওদিকে বৌদি কিন্তু শপিং মলের বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি গাড়ি নিয়ে পৌঁছাতে না পারি তাহলে মুশকিল হয়ে যাবে, আর বৌদি মায়ের কাছে আমাদের নামে নালিশ করে দেবে। এই চুপ কর তো, বৌদি নালিশ করে দেবে সেই ভয়ে তুই একেবারে গর্তে ঢুকে যাচ্ছিস যেন। বৃষ্টিতে ভিজবো তাতে আবার ভয়ের কি আছে? আর বৌদি এখন শপিং করছে, বৌদির শপিং শেষ হতে অনেক দেরি আছে, ততক্ষণে আমরা বৃষ্টিতে ভিজে নিতে পারবো। এই বলে চার বোন বর্ষায় গাড়ি থেকে বাইরে বেরিয়ে খুব মজা করে বৃষ্টিতে ভিজতে শুরু করে। অন্যদিকে তাদের বৌদি প্রিয়াঙ্কার শপিং করা হয়ে গেলে সে শপিং মলের বাইরে দাঁড়িয়ে তার চার ননদকে ফোন করে, কিন্তু সেই সময় তার চার ননদ গাড়িতে ফোন রেখে বাইরে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়ে। কখন থেকে চারজনকে ফোন করছি, এরা কিছুতেই ফোন ধরতে চায় না কেন কি জানি। আমার আর ভালো লাগে না, সেই কখন থেকে শপিং মলের বাইরে দাঁড়িয়ে আছি, আমার কাছে ছাতাও নেই। আসলে প্রিয়াঙ্কা এই বর্ষার মধ্যে তার চার ননদের সঙ্গে শপিং করতে বেরিয়েছিল, কিন্তু তারা চার বোন নিজেদের বৌদিকে ছেড়ে ফুচকা খেতে যাবে বলে ঠিক করে। বৌদি, তোমার শাড়ি পছন্দ করতে অনেক সময় লাগছে, তাহলে তুমি যতক্ষণ শাড়ি পছন্দ করছো আমরা চারজনে মিলে বৃষ্টিতে একটু ফুচকা খেয়ে আসি। কারণ গাড়ি নিয়ে যখন শপিং করতে আসছিলাম তখন মোড়ের মাথায় একটা ভালো ফুচকার দোকান দেখতে পেয়েছি, আমরা ওখান থেকেই ফুচকা খাবো। সে কি, তোমরা এখন আমাকে ছেড়ে ফুচকা খেতে চলে যাবে? আর আমার যদি শপিং হয়ে যায় তাহলে আমি তখন কি করব? আচ্ছা, বরঞ্চ শপিং মলের বাইরে দাঁড়িয়ে আমি অপেক্ষা করব, আর আমি তোমাদেরকে ফোন করে নেব, কেমন? এই শুনে প্রিয়াঙ্কার চার ননদ শপিং মল থেকে বেরিয়ে বড় গাড়ি নিয়ে ফুচকা খেতে চলে যায়। আর তাদের ফুচকা খাওয়া হয়ে গেলে তারা যখন তাদের বৌদিকে নিতে যাওয়ার জন্য আবার গাড়িতে করে শপিং মলের দিকে রওনা দেয়, আর তখনই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে। আর সেই বৃষ্টিতে তারা ভিজতে ভিজতে হঠাৎই তাদের বৌদির কথা মনে পড়ে। আর তারা তখনই গাড়িতে এসে দেখে তাদের ফোনে অন্তত 50টা মিসড কল আছে। এ বাবা, এবার কি হবে? বৌদি মনে হয় এতক্ষণে রেগে বোম হয়ে গেছে। চল, আর আমরা তো একেবারে কাক ভেজা ভিজে গেছি। এই অবস্থায় এখন শপিং মলে যদি যাই তাহলে বৌদি কিন্তু আমাদেরকে দেখে বুঝতে পারবে যে আমরা বৃষ্টিতে ভিজে মজা করছিলাম, তাই আমাদের শপিং মলে যেতে দেরি হয়েছে। আরে তুই চাপ নিস না, এখন চল আমরা গাড়িতে করে বাড়িতে চলে যাই, তারপর ফ্রেশ হয়ে নেব, আর বৌদি ঠিক বাড়িতে চলে আসবে। বৌদিকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেব, বৌদি আমাদের মিথ্যা ধরতে পারবে না। চল। এভাবেই চার বোন তাদের বৌদিকে শপিং মলের বাইরে ফেলে রেখে নিজেরা গাড়িতে করে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া একেবারে ভিজে ভিজে বাসে করে বাড়িতে আসতে বাধ্য হয়। বাড়িতে এসে প্রিয়াঙ্কা দেখে যে বাড়ির বাইরে তাদের গাড়ি রাখা আছে, আর তার চার ননদ সোফার উপর বসে বর্ষার মধ্যে চায়ে চুমুক দিচ্ছে। তোমাদের কি ব্যাপার বলো তো? তোমরা এখন পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছ, আর একবারও আমাকে শপিং মলের বাইরে থেকে নিতে গেলে না কেন? আমি কতবার তোমাদেরকে ফোন করেছি, কোনো আইডিয়া আছে? তোমরা যখন গাড়ি করে আমাকে নিতে যেতে পারবে না তাহলে আমাকে জানিয়ে দিতে পারতে। আরে বৌদি, আর বলো না, আমরা ফুচকা খেয়ে যখন তোমাকে নিতে যাব তখন দেখি গাড়ির মধ্যে বর্ষার জল ঢুকে গাড়ি খারাপ হয়ে গেছে, আর আমার ফোনে একদমই চার্জ ছিল না। আর আমি যেই তোমার ফোনটা ধরতে যাব তখনই দেখলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আর আমার বাকি দুই বোন কিন্তু ফোন নিয়েই যায়নি, ওরা তো ফোন বাড়িতে ফেলে গিয়েছিল। আর বৌদি, তুমি তো জানো আমার ফোন সব সময় আমি সাইলেন্ট করে রেখে দিই, তাই তুমি ফোন করেছো আমি বুঝতেই পারিনি। আর ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়ি সারাতে অনেকক্ষণ সময় লেগে গেছে। এই দেখো, বৃষ্টিতে ভিজে আমার তো জ্বর চলে এসেছে, তাই আমরা চা খাচ্ছি এখন। ইস, আমাদের আদরের বৌদি একেবারে ভিজে স্নান করে গেছে। যাও বৌদি, তুমি ফ্রেশ হয়ে নাও। সত্যি গাড়িটা এমন সময় খারাপ হলো যে বলার মতো নয়। তাদের ছোট বোন টিনাও তাদের কথাই সায় দেয়, আর বোকা ভোলা প্রিয়াঙ্কা চার ননদের কথা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন তারা চার বোন ঘরে বসে আছে, এমন সময় প্রিয়াঙ্কা সেখানে এসে বলে, বলছি শোনো না, আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি বুঝলে। আর আকাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামতে পারে। আর ছাদে আমি জামা কাপড় মেলেছি, বৃষ্টি নামলে তোমরা গিয়ে শাড়ি জামা কাপড়গুলো তুলে নিও তো। মনে করি কিন্তু তুলে নেবে, কারণ আজকে সন্ধ্যাবেলায় আমার একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, আর আমি ওই শাড়িটা পরেই যাব। প্রিয়াঙ্কার কথা শুনে তার চার ননদ মাথা নাড়িয়ে দেয়, আর প্রিয়াঙ্কা বাপের বাড়িতে চলে গেলে চার বোন নিজেদের মনের আনন্দে বর্ষার গান শুনতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সারা দুপুর কেটে যায়।
আর হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে চার ননদ নিজেদের জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করে আর মনের সুখে তারা বিরিয়ানি খায়। এভাবেই তারা সারাদিন কাটিয়ে দেয়। আর বিকালবেলা যখন প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে ফিরে আসে সেই সময় উফ, এখন আবার আমাকে নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। যাই দেখি, আমার ননদরা মনে হয় আমার শাড়ি তুলে ঘরে রেখে দিয়েছে। শাড়িটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নি, না হলে বিমল এসে আবার তাড়াহুড়ো করবে। এই বলে প্রিয়াঙ্কা ঘরে গিয়ে দেখে যে কোথাও শাড়ি রাখা নেই, এমনকি কোন রকম জামা কাপড়ও সে খুঁজে পায় না। এর ফলে প্রিয়াঙ্কা খুবই বিপদে পড়ে আর সে ছাদে গিয়ে দেখে যে তার শাড়ি জামা কাপড় একেবারে ভিজে পড়ে আছে আর সেই শাড়ি বেয়ে টপ টপ করে জল পড়ছে। অর্থাৎ প্রিয়াঙ্কার চার ননদ তাদের বৌদির শাড়ি জামা কাপড় তোলার কথা একেবারেই ভুলে যায় আর সারাদিন ছাদে সেই শাড়ি জামা কাপড়গুলো ভিজতে থাকে। এই দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই তার ননদদের ঘরে গিয়ে দেখে যে তারা চার বোন মনের আনন্দে বিরিয়ানি, চাউমিন ইত্যাদি খাচ্ছে। কি ব্যাপার বৌদি, সারাদিন কোথায় ছিলে? সেই সকালবেলা মুখের সামনে কি একটা বলে চলে গেলে, তারপর তো তোমার আর কোনো পাত্তাই নেই। বিরিয়ানি খাবে? এই দেখো, আমরা 4 জন বিরিয়ানি অর্ডার করেছি। তোমাদের চার বোনের কি মাথা খারাপ হয়ে গেছে? সেই সকালবেলা আমি যখন বাপের বাড়ি যাচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি পড়লে ছাদ থেকে আমার শাড়ি জামা কাপড়গুলো তুলে দেবে, কারণ ওই হলুদ রঙের শাড়িটা আজকে আমি সন্ধ্যাবেলা পরবো। কিন্তু তোমরা 4 দিন সারাদিন ছাদে একবারও যাওনি আর আমার শাড়ি জামা কাপড় সব ভিজে গেছে। তোমাদের তো দেখছি কোনো কাজই দেওয়া যাবে না। এ মা, বৌদি, তুমি আমাদেরকে কখন এই কথা বলেছো? আমরা তো কিছুই শুনতে পাইনি। শুধু মনে আছে তুমি সকালবেলা আমাদের ঘরে একবার এসেছিলে, তারপর হাত পা নাড়িয়ে কি একটা বলে বাইরে চলে গেলে, ব্যাস এতটাই। প্রিয়াঙ্কা তার ননদের মুখে এমন কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে। আর হ্যাঁ বৌদি, আমাদের কানে তো তখন হেডফোন ছিল, তাই তোমার কথা আমরা শুনবো কিভাবে? আমরা তো কানে হেডফোন লাগিয়ে এই বৃষ্টির মধ্যে ছম 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 এই গানটা শুনছিলাম, তাই আমরা তোমার কোনো কথা শুনতে পাইনি। হ্যাঁ বৌদি, তুমি তো আমাদের স্বভাব জানো, আমরা চার বোন সবসময় কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে রাখি, সেই জন্য আমরা কারোর কথা শুনতে পাই না। তাই তুমি যখন কথাগুলো বলছিলে তখন তো একবার দেখে নেবে যে আমাদের কানে হেডফোন লাগানো আছে কিনা। আর আমরা তো শুধু তোমার কথাই মাথা নেড়েছি, তোমার তো তখনই বোঝা উচিত ছিল বৌদি। হায় ঈশ্বর, তোমাদের 4 জনকে নিয়ে আমি কি যে করব আমি জানি না। আমার শাড়িটা তো একেবারে ভিজে জল হয়ে গেছে, এবার আমি কি পরে অনুষ্ঠান বাড়িতে যাব? আমার আর ভালো লাগে না। একই বাইরে তো বৃষ্টি হচ্ছে, তার উপর আমার এই 4 ননদ আমাকে একেবারে জ্বালাতন করে মারছে। এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকে। একদিন বর্ষার মধ্যে 4 ননদ মিলে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করতে চলে যায় আর প্রিয়াঙ্কা বাড়িতে একাই থাকে। সেই সময় হঠাৎ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসে আর তখনই পিয়ালি তার বৌদিকে ফোন করে বলে, বৌদি শোনো না, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা 4 বোন আমাদের ঘরের জানালাটা বন্ধ করে আসতে ভুলে গেছি। তুমি তো জানো আমাদের স্টাডি টেবিলটার পাশে একেবারে বাইরের জানালাটা আছে, তাই তুমি একটু জানালাটা বন্ধ করে দাও তো, কারণ টেবিলের মধ্যে আমার কাজের ল্যাপটপ আর আমার 2 বোনের প্রজেক্টের ফাইলও আছে। টিনার আবার ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল খাতাটা আছে। জানালা বন্ধ না করলে সবকিছু ভিজে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি সব গুছিয়ে রেখে দেব আর তোমাদের ঘরের জানালাও বন্ধ করে দেব। প্রিয়াঙ্কার কথা শেষ হতে না হতেই পিয়ালি তার মুখের উপর ফোন কেটে দেয় আর এবার প্রিয়াঙ্কার কাছে এক সুবর্ণ সুযোগ চলে আসে তার 4 ননদকে বর্ষার মধ্যে শিক্ষা দেওয়ার। আর দেখতে দেখতে এভাবেই সারাদিন কেটে যায় আর রাত্রিবেলা পিয়ালি, রচনা, চম্পা এবং টিনা 4 বোন বাড়িতে ফিরে আসে। তারা নিজেদের ঘরে গিয়ে দেখে যে তাদের বৌদি ঘরের জানালা বন্ধ করেনি, বরং ঘরের জানালায় যে পর্দা দেওয়া ছিল সেটাও সরানো আছে আর তাদের ল্যাপটপ, প্রজেক্টের ফাইল, প্র্যাকটিক্যাল খাতা সব একেবারে ভিজে জল হয়ে গেছে। এর ফলে 4 ননদ প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু তারা কি করবে বুঝে উঠতে না পেরে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। উফ, কি হলো? এত জোরে জোরে চিৎকার করে ডাকার কি আছে? আমি কানে শুনতে পাই, আমি কালা নই। কি হয়েছে বলো? আনন্দ করে বৃষ্টির মধ্যে একটু কফি আর পকোড়া খাচ্ছিলাম, তোমাদের জ্বালায় শান্তি নেই। তুমি ঘরে বসে বসে বৃষ্টি এনজয় করছো আর কফি পকোড়া খাচ্ছো। তোমাকে যে সকালবেলা আমরা ফোন করে বললাম যে আমাদের ঘরে জানালাটা বন্ধ করে দিতে, তুমি সেটা ভুলে গেলে। আর এই দেখো, তোমার জন্য আমার 50,000 টাকা দামি ল্যাপটপ, আমার বোনেদের প্রজেক্টের খাতা, ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল খাতা সব একেবারে ভিজে নষ্ট হয়ে গেছে। এবার আমরা কি করব বলো তো?
সত্যি বৌদি, তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম, তুমি সেটাও ঠিক করে করতে পারলে না। আমার প্রজেক্টের খাতা একেবারে নষ্ট হয়ে গেল। এবার আমি কলেজে কি সাবমিট করব? আমি তো পরীক্ষায় ফেল করে যাব। এভাবে চার ননদ ভীষণ পরিমাণে কান্নাকাটি করলে প্রিয়াঙ্কা তখন নিজের মুখ খুলতে বাধ্য হয়। এ বাবা, দেখেছো, তোমরা আমাকে ফোন করে ঘরে জানালা বন্ধ করার কথা বলেছিলে, কিন্তু আমি তো একদমই ভুলে গেছি। আসলে সারাদিন সংসারের কাজকর্ম করতে হয়, তো তার উপর তোমরা চার বোন পায়ের উপর পা তুলে বসে থাকো, আর আমি দুটো হাতে কত কাজ করব বলো তো? তোমরা চারজন বৃষ্টিতে ঘুরে ঘুরে মজা করে বেড়াবে, আর সেই সাথে আমাকে মিথ্যা কথা বলবে। যেমন সেদিন বৃষ্টির জল ঢুকে তোমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমরা আমাকে শপিং মল থেকে আনতে যেতে পারোনি। তারপর আবার সেদিন ছাদ থেকে আমার জামা কাপড় তোলার কথাও তোমরা ভুলে গেছো। তোমরা যখন এত কিছু করতে পারো, তোমরা কি এগুলো ভুলে গেছো? তোমরা যখন আমাকে কিছু করতে বলবে, সেটা আমি না করলে তোমাদের মুখ ভারী হয়ে যাবে, আর আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে, তাই তো? প্রিয়াঙ্কার এমন কথা শুনি চার বোন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। তারা ভাবতেও পারে না যে তাদের মিথ্যা কথাগুলো তাদের বৌদি সহজেই ধরে ফেলবে, আর তারা এটাও বুঝতে পারে তাদের বৌদি তাদেরকে ইচ্ছা করে শাস্তি দেওয়ার জন্য ঘরের জানালা বন্ধ করেনি। আমাদের ভুল হয়ে গেছে বৌদি, তোমাকে এভাবে মিথ্যা কথা বলা আমাদের চার বোনের একদমই উচিত হয়নি। কিন্তু আজকে বৃষ্টির জন্য আমাদের তো সব জিনিসপত্র নষ্ট হয়ে গেল। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি বৌদি, আর কখনো আমরা পায়ের উপর পা তুলে বসে বসে থাকবো না। আমরা এবার থেকে তোমার হাতে সাহায্য করব, আর তুমি যা বলবে আমরা তাই শুনবো। হ্যাঁ, এটা যেন মনে থাকে। তারপর থেকে প্রিয়াঙ্কার চার ননদ কখনো প্রিয়াঙ্কাকে মিথ্যা কথা বলে না। এভাবেই বর্ষার মধ্যে প্রিয়াঙ্কার চার ননদ একেবারেই উচিত শিক্ষা পেয়ে যায়। সেদিনের পর থেকে চার ননদ তাদের বৌদিকে বাড়ির কাছে হাতে হাতে সাহায্য করে, এমনকি তারা তাদের বৌদির সব কথা শুনে চলে। এভাবেই তারা সকলে হাসি খুশি সংসার করতে থাকে। ভেবেছিলাম 5 ছেলের বিয়ে দিয়ে 5 বউ আনবো, আর তাদের ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে খেলাধুলা করে তাদের যত্ন করে সময় কাটাবো। কিন্তু দেখো কেমন কপাল আমার, 2 বউ গর্ভবতী, আর 3 জন কোনোদিনও মাই হতে পারবে না। কি দেখে যে তোমাদেরকে পছন্দ করে এনেছিলাম উপরওয়ালাই জানে। আর শোনো, শেষবারের মতো বলে দিচ্ছি, সারাদিন যা কাজ করছো করো, কিন্তু আমার গর্ভবতী বৌমাদের কাজ তোমাদের করতে হবে না, কথাটা যেন মনে থাকে। কিন্তু কেন মা, আমরা কি করেছি? উপরবেলা যদি আমাদের গর্ভের সন্তান না দেয়, তাহলে সেটা কি আমাদের দোষ? নাকি বিয়ের আগে থেকেই আমরা জানতাম যে আমরা কোনোদিনও গর্ভবতী হতে পারবো না? আর সত্যি যদি জানতাম, তাহলে কখনোই আপনার ছেলেকে কেন কাউকেই বিয়ে করতাম না। আপনারা সবাই মিলে প্রতিনিয়ত আমাদেরকে অপমান করেন। শুধু বাড়ি নয়, পাড়া প্রতিবেশী সকলের সামনে আমরা কখনো কিচ্ছু বলিনি, কারণ আমরা জানি আমরা এই বংশে কোনোদিনও প্রদীপ দিতে পারবো না। তাই ভুল দেখলেও চুপ করে থাকতে হয়। দেখেছেন মা, কিরকম মুখে মুখে কথা বলছে। আমার কপাল যদি এরকম হতো, তাহলে আমি সারা জীবনের মতো বোবা হয়ে যেতাম। আসলে লজ্জা শরম না থাকলে যা হয় আর কি। ছেড়ে দিন আপনি, আর এদের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করবেন না। তার চেয়ে বরং চলুন, আমাদেরকে বাচ্চার সোয়েটার বানানো শেখাবেন। এই শরীরের অবস্থা নিয়ে তুই আবার সোয়েটার বানাবি কি করে? এখন তো গরমকাল, সোয়েটারের এখন কোনো প্রয়োজন নেই। তোদের কিছু করতে হবে না, আমি সোয়েটার বানাতে পারি। তোদের কটা সোয়েটার বানিয়ে দিতে হবে বল? আমরা 3 জন মিলে তোদের সন্তানদের জন্য সোয়েটার বানিয়ে রাখবো। তোরা গিয়ে বিশ্রাম কর। না না বাবা, থাক, তোমাকে আমাদের বাচ্চাদের জন্য কিছু বানাতে হবে না। তারপর কি জাদুটোনা করে দেবে কে জানে। আমার প্রথম সন্তানকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তোমরা যাও, নিজেদের কাজ করো, আমাদের ভালো তোমাদেরকে দেখতে হবে না। তুমি শুধু শুধুই ওদের ভালো করতে চাও দিদি। ওরা ভালো জিনিসটা ভালোভাবে নিতে পারে না। যদিও ওদের আর দোষ কি বলো, আমাদের স্বামীরাই আমাদের বুঝতে চায় না, আর ওরা তো পরের বাড়ির মেয়ে। এই বলে জুই, মালা এবং জবা সেখান থেকে চলে যায়। মীনা দেবীর 5 ছেলে ছিল। সে তার 5 ছেলের বিয়ে দিয়েছিল জুই, মালা, জবা, শ্রেয়া এবং মল্লিকার সঙ্গে। শ্রেয়া এবং মল্লিকার বিয়ের প্রায় 2-3 বছর আগে বাকি 3 জনের বিয়ে হয়েছিল। বিয়ের পরপরই শ্রেয়া এবং মল্লিকা গর্ভধারণ করলেও বাকি 3 জন 3 বছরেও গর্ভধারণ করতে পারেনি। সেই কারণেই দিনরাত তাদের সবার কাছে অপমানিত হতে হয়। এমনকি তাদের পাড়া প্রতিবেশীরাও তাদেরকে নিয়ে নানান রকম নিন্দা করে। এমনই একদিন মিনা বৌদি আমাকে খুব অপমান করেছিল। যখন আমার ঘরে পরপর 2টো মেয়ে হয়েছিল, ও আমাকে এসে বলেছিল যে আমার ঘরে বংশের প্রদীপ দেওয়ার মতো কেউ নেই, মেয়েদের বিয়ে হয়ে গেলেই আমার বংশ শেষ হয়ে যাবে একেবারে, আরো কত কি।
আর এখন দেখো নিজেরই কপাল, 5 জন বউয়ের মধ্যে 3 জনই বন্ধা। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে তো? মিনা বৌদির 5 ছেলে হওয়াতে অহংকারে তো তার মাটিতে পাই পড়তো না। সারাদিন ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেই যেত। আর ছেলেদের বিয়ে দেওয়ার পর তো 3 জনের ধরাকে সরাজ্ঞান করেছিলেন। আমাকে অনেক অপমান করেছিলেন আমার মেয়ে হয়েছিল বলে। সেসব কথা কি ভুলে গেছি? কিচ্ছু ভুলে যায়নি। এমনকি আমার বউকেও অপমান করতে ছাড়েননি। আর এখন ওনার কপাল দেখো, 3 ছেলে তো জীবনে বাবাই হতে পারবে না। মেয়ে তো দূর, উপরওয়ালা কোনো সন্তানই দেননি। যেমন কর্ম তেমন ফল। এভাবে পাড়ার সবাই মিনা দেবী এবং তার পরিবারকে নিয়ে নানান রকম কথা বলতে থাকে। সবকিছু শুনেও কারোর কিছু করার থাকে না। পাড়ার লোকের উপরে রাগ না দেখাতে পারলেও মিনা দেবীর সমস্ত রাগ গিয়ে পড়তো তার 3 বন্ধা বৌমার উপর। সে শুধু শুধু তাদের অপমান করত। কখনো কখনো তাদের মুখের সামনে থেকে খাবারও কেড়ে নিত। আমাদের খাবারে আপনি জল ঢেলে দিলেন মা। আমরা সবেমাত্র ঘরের কাজ সেরে একটু খেতে বসেছিলাম। আপনার আমাদের উপর কোনো কারণে রাগ হয়ে থাকলে সেটা তো বলতেই পারতেন। এভাবে খাবারটা নষ্ট না করলেই হতো। আমি তো শুধু খাবার নষ্ট করেছি, আর তোমরা 3 জনে মিলে আমাদের পরিবারের মান সম্মান, আমাদের স্বপ্ন সমস্ত কিছু নষ্ট করেছো। তার জন্য কখনো কোনো কৈফিয়ত চেয়েছি? খাবারে জল ঢালার কথা বলছো? তোমরা যে আমাদের আশায় ভরসায় জল ঢেলে দিয়েছো তার বেলা। আপনার কি মনে হয় আমরা যে গর্ভধারণ করতে পারছি না তার জন্য শুধু আমাদেরই দোষ আছে? আপনি কখনো নিজের ছেলেদেরকে বলেছেন একবার হসপিটালে যেতে বা ডাক্তারের কাছে গিয়ে একটু চেক আপ করাতে? আপনি শুধু সারাদিন আমাদেরই দোষ দেখতে থাকেন। মানেটা কি? তুমি কি বলতে চাইছো? আমার ছেলেদের খুঁত আছে? ওরা কোন বংশের ছেলে তুমি জানো? আমাদের বংশের কেউ এরকম নেই। তোমাদের মধ্যেই দোষ আছে। হ্যাঁ, আমার উচিতই হয়নি সবকিছু পরীক্ষা নিরীক্ষা না করিয়ে তোমাদেরকে ছেলেদের বউ করে আনা। সত্যি বলছি মা, যদি ভবিষ্যৎ দেখতে পেতাম তাহলে আমি কোনোদিনও এই বাড়িতে বিয়ে করে আসতাম না। এই বাড়িতে মেয়েরাই মেয়েদের সম্মান করে না। যেই বাড়িতে মেয়েরাই মেয়েদের সম্মান করে না সেই বাড়িতে শান্তিতে বাঁচা যায় না। এত চিৎকার চেঁচামেচি শুনে শ্রেয়া এবং মল্লিকা সেখানে আসে। সারাদিন পরে একটু গিয়ে শুয়েছি, তাতেও তোমাদের জন্য শান্তি নেই। সোজাসুজি ভাবে আমাদের আর আমাদের সন্তানদের ক্ষতি করতে পারছো না বলে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে ক্ষতি করার চেষ্টা করছো। কি লাভ হচ্ছে তোমাদের এরকম করে? আমরা কি করেছি বলো? সারাদিন পরে 3 জনে মিলে সব কাজ করে একটু খেতে বসেছিলাম, আর তাতেও আমাদের শাশুড়ি মা খাবারে এসে জল ঢেলে দিল। এই ব্যবহারের প্রত্যুত্তরে আমরা কিছু কথা বলেছি, তাতে তোমাদের ঘুম ভেঙে গেল। আমরা কি করতে পারি বলো? ওনার ছেলেরা খাবার আনে, ওনার বাড়িতে রান্না হয়, ওনার টেবিলে বসে তোমরা খাচ্ছ, ওনার বাড়ির কলে জল দিয়ে উনি তোমাদের খাবারে জল ঢেলেছে। সমস্ত কাজটাই তো উনি অধিকার বশত করেছেন। তোমাদের তো উত্তর দেওয়ার কিছু থাকে না, আর উত্তর দিচ্ছই বা কোন লজ্জায়? উনি যেটা চান সেটা তো কখনো দিতে পারবে না, তাহলে শুধু শুধু উত্তর দিয়ে ঝামেলা বাড়ানোর কি মানে হয়? আহারে আমার সোনা বৌমা, এদের চিৎকারে তোমাদের ঘুম ভেঙে গেল? আমারই ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে তোমরা এখন বিশ্রাম করতে গেছো। ওদের বিশ্রামের কথা আপনার মাথায় আছে মা? অথচ আমরা যে সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজ করে রান্না করে একটার পর একটা খাটনি করে যাচ্ছি। আমাদের যে বিশ্রামের দরকার, আমাদের যে খাবারের দরকার, সে কথা আপনার মাথায় নেই? না, মাথায় নেই। তোমাদের আমি বন্ধ চোখেও সহ্য করতে পারি না। তোমরা আমার চোখের সামনে এলে আমার গা ঘিন ঘিন করে, এটা ভেবে যে তোমাদের সাথে আমার ছেলেদের বিয়ে দিয়ে আমি ওদের জীবন নষ্ট করে দিয়েছি। আমার স্বামীর জমানো অনেক পুঁজিও নষ্ট করেছি, কিন্তু তার বিনিময়ে না তোমরা যৌতুক এনেছো আর না বংশের প্রদীপ দিতে পারছো। থাক এসব কথা, আমি এসব মনে করতেই চাই না। মনে করলে আমার আরো রাগ বাড়বে। আমার শরীর খারাপ হলে আমার গর্ভবতী বৌমাদের খেয়াল কে রাখবে? এভাবে মিনা দেবী প্রত্যেক দিন তার বন্ধা এবং গর্ভবতী বৌমাদের মধ্যে ভেদাভেদ করতে থাকে। কখনো কখনো সে পারিপার্শ্বিক আলোচনার ভিত্তিতে তার বৌমাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করত না। সে তার বৌমাদের নামে তার ছেলেদের কাছে নানান রকমের নিন্দা করত। জুই, মালা এবং জবা যা স্বপ্নেও কল্পনা করতে পারত না, মিনা দেবী সেসব নিয়েও তাদের উপর অপবাদ দিত। একদিন মিনা দেবী নিজেই তার 2 গর্ভবতী বৌমাদের ঘরের সামনে কিছুটা তেল ফেলে রেখে নিজেই চিৎকার করতে থাকে। কি সর্বনাশী বউয়েরা! বাবারে বাবা, এদের সাথে তো আমি কিছুতেই আমার গর্ভবতী বউদের একা রেখে যেতে পারবো না। আজকে যদি আমি সময় মতো না আসতাম, না জানি কি হয়ে যেত। আমার তো ভেবেই গা শিউরে উঠছে।
তার এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই সেখানে চলে আসে। শ্রেয়া এবং মল্লিকা সেখানে আসতে গেলে মীনা দেবী বলে, দেখে বৌমা দেখে, এদিকে পা দিও না। ওরা তোমাদের দরজার সামনে তেল ফেলে রেখেছে যাতে তোমরা পড়ে যাও আর তোমাদের বাচ্চার ক্ষতি হয়। আমরা এরকম কেন করব মা? আমরা তো সবসময় চেষ্টা করি যাতে শ্রেয়া আর মল্লিকার কোনো রকমের অসুবিধা না হয়। ওরা যা খেতে চায় সেটাই বানিয়ে দিই, ওরা যখন যেটা চায় সেটাই করে দিই। আর আপনি বলছেন আমরা ওদের বাচ্চার ক্ষতি চাই? ওদের ক্ষতি চেয়ে আমাদের কি লাভ হবে? লাভ এটাই হবে যে আমাদের বাচ্চা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের মতো আমরাও সন্তানহীন হয়ে যাব। এটাই চাও তো তোমরা? মা, আমার খুব ভয় করছে। আপনি প্লিজ আপনার ছোট ছেলেকে বলুন আমাকে যেন বাপের বাড়িতে রেখে আসে। আর কয়েকটা মাসই বাকি, এই কয়েকটা মাস আমি আর কোনো রকমের রিস্ক নিতে চাই না। ছি জুই ছি, তোমাকে এত বিশ্বাস করি আর তুমি কিনা আমার ভাইয়ের বউদের ওপর এত বড় ক্ষতি করতে চাইলে? তোমরা কোনোদিনও সন্তানের মা হতে পারবে না জেনেও কোনোদিনও তোমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেনি, কারণ আমরা জানি তোমরা এই সংসারটাকে কত ভালোবাসো। কিন্তু দাদা, আজ মনে হচ্ছে আমাদের সমস্ত জানাটাই ভুল। মালা আর জবা তো তোমার থেকে ছোট হয় বৌদি। মালাকে তুমি নিজে পছন্দ করে এনেছিলে আমার জন্য, আর এখন তোমরা একসাথে মিলে এমন কাজ করছো যে আমার মনে হচ্ছে এর চেয়ে বড় মামার জন্য মেয়ে দেখলেই অনেক খুশি থাকতাম, হয়তো বাচ্চার বাবা হয়ে যেতাম। তোরা তো বৌদিদের দোষ দিয়েই খালাস হয়ে যাচ্ছিস, আমি কার উপর দোষ দেবো? আমি তো জবাকে নিজে পছন্দ করে এনেছি। আমি কি ভেবেছিলাম ও ভবিষ্যতে এরকম ক্রিমিনাল হয়ে যাবে? হ্যাঁ, ক্রিমিনালই তো। যে বাচ্চারা এখনো পৃথিবীর আলো দেখেনি তাদেরকে মেরে ফেলার চেষ্টা করলে তাদেরকে তো ক্রিমিনালই বলা হয়, তাই না? খুব শীঘ্রই আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো জুই। আমার মনে হয় না আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখা ঠিক হবে। যেই মেয়ে আমার পরিবারের ক্ষতি চাই সেই মেয়েকে আমি আমার পরিবারের সদস্য করে রাখতে পারবো না। ছেলেদের কথা শুনে মীনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এটাই তো এতদিন চাইছিলাম। শেষমেশ আমার প্ল্যানটা সাকসেসফুল হলো। এই বন্ধা বউয়েরা বাড়ি ছেড়ে চলে গেলে আমি আমার 3 ছেলের আবার বিয়ে দেব। এবারে মেডিকেল টেস্টও করাবো আর যৌতুকও নেব। পাড়ার লোকের অনেক খারাপ খারাপ কথা শুনেছি, আর নয়। হে উপরওয়ালা, এরা যেন তাড়াতাড়ি নিজেদের বাক্সপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। মীনা দেবীর মনস্কামনা পূরণ হয় না। জুই, মালা এবং জবা কেউই বাড়ি ছেড়ে যায় না, আর সেই কারণে তাদের উপর অত্যাচার বাড়তে থাকে। প্রথম প্রথম তাদের শাশুড়ি মা তাদের গায়ে হাত তুললেও এখন তাদের থেকে বয়সে এবং সম্পর্কে ছোট জায়েরাও তাদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। মীনা দেবীর মতো এখন তারাও চায় যেন জুই, মালা এবং জবা 3 জনেই বাড়ি ছেড়ে চলে যাক। এই কাজে সফল হওয়ার জন্য তারা একটি ফন্দি এঁটে ফেলে। তুমি এই খাবারগুলোতে কি মেশাচ্ছ? এগুলো তো ওরা আমাদের জন্য বানিয়েছে। আরে বাবা, তুই একটু শান্ত হয়ে বসতো। তুই তো জানিস ওদের রান্না করা খাবার মা আমাদের কখনোই খেতে দেয় না। ওদের রান্না করা খাবার মা আগে খায়, তারপর আমাদেরকে খেতে দেয়। মা জানে ওরা আমাদের খাবারে চাইলেই কিছু মেশাতে পারে। এবার বুঝেছি কেন তুমি এগুলো করছো। এই খাবারগুলো আমাদের আগে ওরা খাবে, তারপর ওরা এগুলো খেয়ে হসপিটালে চলে যাবে। বাড়ির সবাই বুঝতে পারবে যে ওরা আমাদের ক্ষতি করার জন্য আমাদের খাবারে বিষ মিশিয়েছিল, আর তারপরেই ওরা হসপিটাল থেকে সোজা নিজের নিজের বাপের বাড়ি চলে যাবে, তাই তো? কোনো কারণবশত সেদিন মীনা দেবী বাকিদের খাবার না খাইয়ে নিজেই তার গর্ভবতী বৌমাদের খাবার আগে চেখে দেখে। তারপরে সে অত্যন্ত অসুস্থ বোধ করে। তার মুখ থেকে সাদা সাদা ফেনা বেরোতে থাকে। এই দেখে সবাই খুবই ঘাবড়ে যায়। সবাই ভাবে জুই, মালা এবং জবা 3 জনে মিলে এই কাজ করেছে। প্রত্যেকে তাদেরকে খুব বকাবকি করতে থাকে। জুই, মালা এবং জবা হসপিটালে না গেলেও তাদের বাড়ি থেকে বের করার প্ল্যান সাকসেসফুল হয়ে যায় ভেবে জুই, মালা এবং জবা মনে মনে খুবই খুশি হয়। কয়েকদিন পরে মীনা দেবী বাড়ি ফিরে আসলে সে বলে, আমার 3 বৌমাকে তোরা বাড়ি নিয়ে আয়। আমি ওদের সাথে অনেক খারাপ করেছি, ওদের নামে মিথ্যা বদনাম দিয়েছি, ওদের গায়ে হাত তুলেছি, ওদের খাবার কেড়ে নিয়েছি, কিন্তু ওরা কখনো আমার বা 2 গর্ভবতী বৌমার ক্ষতি চায়নি। আমাদের খাবারে বিষ মিশিয়েছে জানার পরেও আপনি এটা বলতে পারছেন মা? সেই খাবার খেয়ে তো আপনার এতটা ক্ষতি হলো, আপনার কিছু হয়ে যেত তাহলে? যখন আমি খাবারটা খাচ্ছিলাম তখন আমাকে আটকালে না কেন? তুমি তো জানতে ওতে বিষ মেশানো আছে। তোমাদের দুজনের জন্য আমি কোনোদিনও আমার বাকি 3 বৌমাকে সম্মান করিনি। তাই ওদের উপর বিশ্বাস না করে আমি রান্নাঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিলাম, যাতে ওরা তোমাদের খাবারে কোনো কিছু মেশালে সেটা আমি দেখতে পাই। ওরা কোনোদিনও কিচ্ছু মেশায়নি, তোমরাই নিজেদের খাবারে বিষ মিশিয়েছো। আর সেই খাবার আমি খাচ্ছি দেখেও তোমরা আমাকে আটকাওনি। নিজেদের স্বার্থ লাভের জন্য কেউ এতটা নিচে নামতে পারে কিভাবে?
মীনা দেবীর কথায় শ্রেয়া এবং মল্লিকা খুবই লজ্জায় পড়ে যায়। বাড়ির বাকি সকলে তাদের অনেক বকাবকি করে। তারা দুজনেই নিজেদের দোষ স্বীকার করে নেয় এবং সকলের কাছে ক্ষমা চায়। কিছুদিন পরেই জুই, মালা এবং জবাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। মীনা দেবী তার 3 বৌমার সঙ্গে সঙ্গে তার 3 ছেলেরও চিকিৎসা করায়। এর ফলে কয়েক মাস চিকিৎসা চলার পরেই তারা 3 জনেই একসঙ্গে গর্ভধারণ করে। শ্রেয়া এবং মল্লিকা নিজেদের ছোট বাচ্চাদের সামলেও তাদের জায়েদের সেবা করায় কোনো ত্রুটি রাখে না।